10 ডিসেম্বর বাংলাদেশে জাতীয় ভ্যাট দিবস। ভ্যাট সম্পর্কে জনসাধারণের মাধ্যমে সচেতনতা তৈরি করা, তাদের কাছে ভ্যাট কেন দিব, কি কাজে দেব, কিভাবে দেব, কি করলে আমরা ভ্যাট দেয়াটাকে আরও বেশি করে দেশের কাজে লাগাতে পারি, সেসব বিষয় নিয়ে তারা সচেতন করে তুলবার উদ্যোগ নিয়েছেন পুরো সপ্তাহ জুড়ে। এই 10 ডিসেম্বর থেকে শুরু করে 15 ডিসেম্বর পর্যন্ত টানা 7 দিন তারা এই প্রচারণার কাজকর্মটি করছেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা বসছি এই আলোচনায়, যেখানে আমাদের সাথে রয়েছেন এনবিআর এর 2 কর্মকর্তা। আমাদের সাথে প্রথমে যিনি রয়েছেন তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, মহাপরিচালক মূল্য সংযোজন কর, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকা। স্বাগত আপনাকে। এবং আমাদের সাথে রয়েছেন জনাব মোহাম্মদ শামসুল ইসলাম, কমিশনার, কাস্টম, এক্সাইজ ও ভ্যাট, কমিশনারেট, ঢাকা উত্তর, ঢাকা। স্বাগত আপনাকে জনাব শামসুল ইসলাম। আচ্ছা, প্রথমে আমি প্রশ্ন করতে চাই আপনাকে জনাব জাকির হোসেন, যে প্রথম কথা হচ্ছে ভ্যাট কেন দিব, মানে কেন আমাকে ভ্যাট দিতে হবে, এটা আমাকে আগে বলেন। এই প্রশ্নটা দেশের নাগরিক হিসেবে আমিও করতে পারি সরকারকে। কাউকে আল্লাহ বেশি দিয়েছে, কাউকে কম দিয়েছে। তো যে কম দিয়েছে তার জন্য যে উন্নয়ন, তারকে সমান করার জন্য, দারিদ্র্য থেকে উঠে নিয়ে আসার জন্য টাকার সার্কুলেশন দরকার হয়, তাকে দিতে হয়, কার কাছ থেকে নিয়ে কাউকে দিতে হয়। তো ইকোনমিটা এইভাবেই চলে। তো ভ্যাট দিই আমরা এই কারণে যে আমার দেওয়া ভ্যাট দিয়ে প্রথমত দরিদ্র শ্রেণীর মানুষের জন্য কিছু প্যাকেজ করা হয়, যেমন তাদের জন্য শিক্ষা, যে সামাজিক নিরাপত্তা যেগুলো আছে সেইগুলো এক। আর 2 নম্বর হলো সরকারের কিছু কাজ থাকে যেগুলো জনগণ ইন্ডিভিজুয়ালি করতে পারে না, যেমন ধরুন রাস্তাঘাট, হাইওয়ে, বড় বড় ব্রিজ, এগুলো স্থানীয় লোকজনের পক্ষে করা সম্ভব হয় না, এটা সরকারকে করতে হয়। ফলে ডেভেলপমেন্টের জন্য সরকার টাকা কালেক্ট করে, এটাও ভ্যাটের টাকা থেকে আসে। 3 নম্বর হলো দেশের নিরাপত্তা। এইটাও আমি আমার নিরাপত্তা সবটুকু দিতে পারি না, আমার নিরাপত্তার জন্য সরকারের উপর ডিপেন্ড করতে হয়। তো সরকার যখন দেশের নিরাপত্তা এবং ব্যক্তির নিরাপত্তা, আমি বলছি দেশের ভিতরে এবং বর্ডারে, এই সব নিরাপত্তার জন্য সরকারকে ইনভেস্ট করতে হয়। এই টাকাটাও জনগণের কাছ থেকে আসে এবং এই জনগণের কাছ থেকে বিভিন্ন ফর্মে সরকার টাকা নেয়। তার মধ্যে ভ্যাট একটা বড় ফর্ম, যেটার মাধ্যমে সবচেয়ে বেশি টাকা সরকার জনগণের কাছ থেকে সংগ্রহ করে থাকে। আচ্ছা, কিন্তু আমাদের যারা ব্যবসায়ী আছেন তারা একটা অভিযোগ সবসময় করেন আপনাদের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে না, মানে ভ্যাট সিস্টেমকে নিয়েই করেন আর কি। সেটা হচ্ছে যে আমি আমদানি করছি তখন একটা ভ্যাট দিচ্ছি, আমার ফ্যাক্টরিতে প্রোডাক্টটা ঢুকলো, আমি প্রোডাক্টটা বানালাম তখন একটা ভ্যাট দিচ্ছি, এই প্রোডাক্টটা যখন আমার ডিস্ট্রিবিউটর নিচ্ছে সে ভ্যাট দিচ্ছে, আবার যখন ডিলার বা ট্রেডার নিচ্ছে সে ভ্যাট দিচ্ছে, ক্রেতা হিসেবে আমি দিচ্ছি আবার ভ্যাট দিচ্ছি। তো প্রোডাক্ট জুড়ে খালি ভ্যাট 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 ভ্যাট। তো এত ডাবল ট্যাক্সেশন হলে তো জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তো এটা কেন হচ্ছে? আসলে ভ্যাটের জন্মই হয়েছে এই প্রশ্নটা সমাধানের জন্য। আচ্ছা, ভ্যাটের আগে ছিল আবগারি শুল্ক বা সেলস ট্যাক্স, বিক্রয় কর, এই 2টা ট্যাক্স ছিল। ওই 2টা ট্যাক্সকেই ভ্যাট রিপ্লেস করে। ওই ট্যাক্সগুলো ছিল আমদানি পর্যায়ে 10% দিল, আমি এক্সাম্পল দিচ্ছি, ওইটা শেষ। আবার ম্যানুফ্যাকচারের পর্যায়ে হয়তো 20% দিল, ওইটা শেষ। হোলসেলে এসে 5% দিল, ওইটা শেষ। রিটেলে এসে আবার 10% দিল, ওইটা ইন্ডিভিজুয়াল। মানে প্রত্যেকটা স্পটে, আমরা ট্রানজ্যাকশন স্পটগুলো যদি বলি, ট্রানজ্যাকশন পয়েন্টগুলো বলি, এই ট্রানজ্যাকশন সাপ্লাই চেইনের এই পয়েন্টগুলোতে আলাদা আলাদাভাবে ট্যাক্স হতো। এবং আপনার এই প্রশ্নটা ছিল তখনকার। ভ্যাট এই প্রত্যেকটা ট্রানজ্যাকশন পয়েন্টকে একটু কানেক্টেড করেছে। যেমন আমদানি পর্যায়ে আপনি 15% ভ্যাট দিয়ে আসলেন, ফর এক্সাম্পল। দেওয়ার পরে আপনি ম্যানুফ্যাকচারিং করবেন, কোনো একটা র মেটেরিয়ালস এনেছিলেন, এখন ম্যানুফ্যাকচার করবেন, ম্যানুফ্যাকচারের সময় আপনার আবার 15% ভ্যাট দিতে হবে। ম্যানুফ্যাকচার করলে দাম বাড়বে, ভ্যালু অ্যাড হবে। দাম বাড়লে প্রথমেই আপনি যেটা করবেন সেগুলো আমদানি পর্যায়ে যে 15% ভ্যাট দিয়ে এসেছিলেন এটা সরকারের কাছ থেকে নিয়ে নেবেন। আচ্ছা, তাহলে আমি খুব সোজা বাংলায় যদি ধরি, 100 টাকা ধরেন আমি একটা প্রোডাক্ট আমদানি করলাম, করে 15 টাকা আমি ভ্যাট দিলাম, 115 টাকা হলো। তারপরে আমি ফ্যাক্টরিতে নিলাম, আমি এখন হয়তো 150 টাকায় বিক্রি করবো, ম্যানুফ্যাকচার করে 150 টাকায় বিক্রি করবো। তাহলে 150 টাকায় ভ্যাট আসবে 22.5 টাকা। এই 22.5 টাকা থেকে আমি আগে যে 15 টাকা দিয়ে আসছিলাম, ওই 15 টাকা আমদানি পর্যায়ে, হ্যাঁ, ওইটা ফেরত নেব। তাহলে বাকি থাকে 60.5 টাকা। আমি ম্যানুফ্যাকচারিংয়ে 60.5 টাকা সরকারকে দেবো। আচ্ছা, এইটা ধরেন রিটেইলে যায় 100 টাকায় বিক্রি হলো, তার মানে তখন 107 টাকা 200 টাকা বিক্রি হলো। হ্যাঁ,
মানে 160 আমরা টাকা খরচ যদি দাঁড়ালো। বলি তাহলে 160 টাকা 160 দাঁড়ালো। টাকা দাঁড়াইলো। আচ্ছা, তারপরে? তো এরকম যখন রিটেইলে যে জি। আপনার ভ্যাটটা রিটেইলে যখন যাবে, তখন রিটেইল কনজিউমারের কাছ থেকে যে ভ্যাটটা নেবে ওই রিটেল প্রাইসের উপর, ধরুন 200 টাকা রিটেইলে বিক্রি করলো, জি। 200 টাকার সাথে 15% হিসেবে 30 টাকা ভ্যাট যোগ হলো, জি। মোট 230 টাকায় কনজিউমারের কাছে বিক্রি করলো। জি। এই 30 টাকার মধ্যে থেকে আপনার আগে যে কয়টা স্টেজ, ওই কয়টা স্টেজ ভ্যাটটা নিয়ে Cover করে নিচ্ছে। কাভার করে নেবে। তার মানে কনজিউমার দিচ্ছে 30 টাকা, সরকার 30 টাকা পাচ্ছে, বাট এক জায়গা থেকে না, আমদানি পর্যায় থেকে পেয়েছিল কিছু, ম্যানুফ্যাকচারিং থেকে কিছু, হোলসেল থেকে কিছু, রিটেল থেকে কিছু। কনজিউমার আপনার 30 টাকা দিচ্ছে একেবারে, আর সরকার পাচ্ছে এর আগে অ্যাডভান্স সরকার কালেক্ট করে নিয়েছে। ভ্যাট ইম্পোর্টের স্টেজে তো র মেটেরিয়ালস ইম্পোর্ট করেছিল, এইটা কনজিউম করবে এক মাস পরে যে একজন রিটেলার, জি। একজন Consumer যদি বলি। কনজিউমার, জি। তার ট্যাক্সটা আমরা ম্যানুফ্যাকচারিংয়ে আদায় করেছি, আচ্ছা। ইম্পোর্টে আদায় করেছি, হোলসেলে আদায় করেছি, ফাইনালি রিটেলে এসে সে পে করেছে। এটা একটা কনজিউমার ট্যাক্স। আলটিমেটলি ম্যানুফ্যাকচারার বলেন, ইম্পোর্টার বলেন, হোলসেলার বলেন, রিটেলার বলেন, কেউই ভ্যাট দেয় নাই। এরা কনজিউমারের পক্ষে আগে অ্যাডভান্স দিয়েছে, এরপরে এরা যখন সেল করেছে কাস্টমারের কাছ থেকে রেখেছে, ওইখান থেকে নিজেরটা আগে রেখে বাকিটুকু সরকারকে দিয়েছে। ফলে টোটাল সাইকেলটা মিলে, মানে আমরা যে সাপ্লাই চেনটা বলি, এই টোটাল চেন মিলে একটা ইফেক্ট ভ্যাট হয়, সেটা হলো কনজিউমার যেটুকু দেয়, আর আদায় হয় বিভিন্ন জায়গা থেকে পার্ট 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 পার্ট। ফলে আপনার প্রশ্নটাকে যদি আমি সামারি করি, একটা লোক যদি রেয়াত নেয় এবং নিয়ম মেনে চলে, তাহলে ভ্যাট হবে একবার। এই যে ফেরত নেওয়াটা কিছু কন্ডিশনাল, কন্ডিশন যদি না মানে তাহলে মাল্টিপল হয়ে যেতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছি। শামসুল সাহেব, উনি যেটা বললেন, জাকির সাহেব, তো তার মানে হচ্ছে যে আসলে আমাদের যারা ভ্যাট নিচ্ছেন বা এই যে যারা প্রস্তুতকারক, তারা মূলত আপনাদের হয়ে ভ্যাটটা কালেক্ট করছেন, কালেক্ট করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। যারা ভ্যাটটা প্র্যাকটিস করে, যারা দিচ্ছে, তারা হিসাব নিকাশ করিয়ে দিচ্ছে। ভ্যাটের স্বাতন্ত্র্যবোধ অন্য যে কোনো ট্যাক্স থেকে ভ্যাটের যে বিউটি, ভ্যাটের যে স্মার্টনেস, প্রোগ্রেসিভনেস, সেই জায়গাটাই হলো এই জায়গাটা, যে ট্যাক্স অন ট্যাক্স হবে না। রাইট। যেই ক্ষেত্রে ট্যাক্স অন ট্যাক্স হবে, সেখানে ভ্যাট ব্যবস্থার কোনো না কোনো বিচ্যুতি আছে সেখানে। আচ্ছা। সেটা আইডিয়াল সিচুয়েশন না। ডিজি মহোদয় যেটা বারবার বোঝানোর চেষ্টা করলেন যে ট্যাক্স অন ট্যাক্স যাতে না হয়, এটা নামই তো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ট্যাক্স, রাইট। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের সময় যতটুকু ভ্যালু অ্যাড হবে, অনলি সেই অ্যাডেড ভ্যালুর উপরে ভ্যাট পে করতে হবে। আমি 100 টাকায় কিনেছি, 120 টাকা বিক্রি করলাম, অ্যাড হলো 20 টাকা, জি। ভ্যাট হবে অনলি 20 টাকার উপরে। রাইট। কারণ 100 টাকার উপর আমি যে ভ্যাটটা আগে পে করে আসছিলাম, সেটা তো আমি অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিচ্ছি, ওটা তো আর আমি এই পর্যায়ে এসে পে করছি না। তো এই পর্যায়ে প্রত্যেকটা স্টেজ পার হয়ে ভ্যাটের একটা কথা বললাম যে এটার কেন প্রোগ্রেসিভনেস, আরেকটা হলো ভ্যাটটা হলো এটা কনজিউমার ট্যাক্স, আলটিমেটলি যে কনজিউম করে তাকে পে করতে হয়। একজন ম্যানুফ্যাকচারার যখন তার র মেটেরিয়ালস পারচেস করে, তখন সেই র মেটেরিয়ালসের কনজিউমার হলো ম্যানুফ্যাকচারার, এই জন্য সে সেটার ভ্যাট দিয়ে আসছে। আবার উনি এটা দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে যখন আমার কাছে বিক্রি করছে, তখন কনজিউমার আমি, তখন আমি ভ্যাট দিচ্ছি। আমার কাছ থেকে পুরো ভ্যাটটা নিয়ে উনি যে ভ্যাট দিয়ে আসছিল, ওনার 100 টাকার ভ্যাট, সেটা উনি আগে মাইনাস করে বাকিটুকু উনি জমা করে। তা সো এখানে ভ্যাট সিস্টেমের এটি হলো স্মার্টনেসটা। তার মানে হচ্ছে যে কেউ যদি বা প্রস্তুতকারক হোক বা দোকানদার হোক, তারা যদি সঠিক নিয়মে ভ্যাটটা দেন, পালন করেন, হিসাবটা ঠিক মতো করেন, তাহলে তাদের কারো কোনো সমস্যা হবার কথা না। সমস্যার কথা না। এই ক্ষেত্রে আপনাকে আমি একটু অ্যাড করে যদি অনুমতি দেন, জি জি প্লিজ। সেটা হলো এই যে আমরা বললাম চেনটা ভেরি সিম্পল চেন, মানে খুবই সহজ একটা পদ্ধতি, ট্যাক্স পদ্ধতি। কন্ডিশন হলো একটা, সেটা যিনি ফাইনালি কিনেছেন, কনজিউম করেছেন, ভোক্তা, উনি একটা চালান নিলেন কিনা। কারণ উনি যে 30 টাকা দিলেন 200 টাকার পণ্যের মধ্যে, 30 টাকা 200 টাকার পণ্য 230 টাকা দিয়ে কিনলেন, 30 টাকা সরকারকে এবং 200 টাকা হলো বিক্রেতাকে। এই 30 টাকা সরকার পাবে কি পাবে না, এইটা নির্ভর করে ওই ক্রেতা ইনভয়েস নিল কিনা। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা খুব ছোট্ট একটা প্রশ্ন করি। যেমন ধরেন মফস্বলে গেছি, মফস্বলে গিয়ে আমি চিপস কিনলাম 100 টাকার, তো ওখানে তো লেখা আছে যে এটা ভ্যাট ট্যাক্স সহ খুচরা মূল্য। তো আমি ওই দোকানদারের কাছ থেকে তো কোনো কাগজ নিচ্ছি না, তিনি আমাকে কোনো কাগজ দিচ্ছেন না, ছোট ছোট দোকান যেগুলো। তো তাহলে কি সেক্ষেত্রে সরকার, আমি কিন্তু ভ্যাট ট্যাক্স সহ দাম দিচ্ছি যেটা ধরা আছে, MRP এমআরপি প্রাইসটা দিচ্ছি,
তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে কি সরকার পাচ্ছে টাকাটা? এটা পাচ্ছে হলো এমআরপি পদ্ধতিটাই হলো যে কিছু কিছু আইটেম আছে এটা ম্যানুফ্যাকচারিং স্টেজেই পরবর্তী সবগুলো স্টেজের ভ্যাটটাকে অ্যাড করে আমরা ম্যানুফ্যাকচারিং স্টেজে সেটা নিয়ে নিচ্ছি, যেটা একদম রিটেল পর্যায়ে ভ্যাটটা আদায় করা যেটা খুব দূর হয়ে যায় এটা। জি জি। তো ওই আইটেমগুলো আমরা ওই ম্যানুফ্যাকচারিং স্টেজেই ভ্যাট চলে আসছে, ওই এমআরপি যেটা আছে ভ্যাট ইনক্লুসিভ প্রাইস সেটা ভ্যাট সহই সেটা এমআরপি ওইটা করেছে। এটা এর বাইরে যে আইটেমগুলো থাকে আমরা মফস্বল বলি, শহরে বলি, যেখানেই বলি, সে খুচরা আইটেমগুলোর মধ্যে অধিকাংশ আইটেমেই কিছু কিছু আইটেম ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত থাকে। আবার সেই ভ্যাটের মধ্যে আমাদের কিছু থ্রেশহোল্ডও আছে। 30 লক্ষ টাকা পর্যন্ত যদি সেটা টার্নওভার হয় কোনো একটা ক্ষুদ্র ব্যবসায়ীর, ছোট ব্যবসায়ীর, জি। তাকেও ভ্যাট অব্যাহতির আওতায় রাখা আছে। আচ্ছা। আবার সেখান থেকে আপনার 50 লাখ পর্যন্ত, আগে যেটা 3 কোটি টাকা পর্যন্ত ছিল, সম্প্রতি একটা চেঞ্জের মাধ্যমে 50 লাখ করা হয়েছে। ওই পর্যন্ত থাকলে আবার তাকে আদর্শ ভ্যাট হারে 15% আসতে হচ্ছে না, তাকে শুধুমাত্র একটা তালিকাভুক্তি নিয়ে নিবন্ধনও নিতে হচ্ছে না, সেখানে 4% ভ্যাট তাকে দিয়ে দিতে হচ্ছে। তো এরকম বিভিন্ন কিছু আছে, কিন্তু ভ্যাটের যে আদর্শিক অবস্থানটা, যেটা এতক্ষণ ধরে আমরা বোঝানোর চেষ্টা করছি যে ভ্যাট অন ভ্যাট হবে না, সে আদর্শিক জায়গাটাই হলো, আদর্শ হারটা হলো 15%। যখন উনি 15% হিসাবে ভ্যাটটা ইম্পোজ করবে বা আমি কনজিউমার 50% হিসাবে ভ্যাটটা দিব, তখনই কেবল আপনার আগের স্টেজের ভ্যাটগুলো অ্যাডজাস্টমেন্ট নেওয়ার একটা আইনগত সুযোগ থাকে। আচ্ছা, সো এইবারে যেটা প্রতিপাদ্য যেটা হচ্ছে যে সময় মতো নিবন্ধন নেব এবং সঠিকভাবে ভ্যাট দেব, তাহলে এখানে নিবন্ধন ব্যাপারটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। তো এই নিবন্ধন কি করে নেবেন বা কেন নিবন্ধন নিচ্ছেন না, নিবন্ধন নিতে সমস্যা হচ্ছে কিনা, এসব কিছু নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত জানবো ছোট্ট একটা বিরতি নিয়ে। আসছি ফিরে এক্ষুনি ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান চলছে। বিরতি নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। ছোট্ট বিরতির পরে ফিরে এলাম আবারও আমাদের বাংলা ভিশনের ঘরে। আপনারা দেখছেন যে জাতীয় ভ্যাট দিবস 10 ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস পালিত হচ্ছে। সেই উপলক্ষে আমাদের আজকের এই আলোচনা, যেখানে আমরা ভ্যাট ব্যাপারটা নিয়ে কথা বলছি। ভ্যাট কেন দিতে হয়, কিভাবে দিতে হয়, ভ্যাট নিয়ে অনেক ধরনেরই আমাদের মধ্যে ভুল ধারণা আছে, সেই ধারণাগুলো কি করে কাটাতে পারি সেটা নিয়ে আজ আমরা কথা বলছি। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, মহাপরিচালক মূল্য সংযোজন কর, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকার, এবং আছেন জনাব মোহাম্মদ শামসুল ইসলাম, কমিশনার, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের, ঢাকা উত্তর। স্বাগত আবার আপনাদের দুজনকে। এবার যেটা প্রতিপাদ্য যে সময় মতো নিবন্ধন নেব এবং আমরা সঠিকভাবে ভ্যাট দেব, নিবন্ধনটা কারা নেবেন যদি এটা একটু আমাদেরকে বলতেন। এখানে কি ওয়ার্ডটা কিন্তু নিবন্ধন আর ভ্যাট না, এখানে কি ওয়ার্ডটা হলো সময় মতো এবং সঠিকভাবে। আচ্ছা, আমি সময় মতো নিবন্ধনটা কেন নিব, যে আমার আইন সময় মতো অনুযায়ী, বলতে কি বোঝাচ্ছেন এটা আমি একটু বুঝতে আইন চাই। অনুযায়ী যখনই একটা ব্যবসা স্টার্ট করতে যাব, সেই ব্যবসা শুরু করার আগে আবশ্যিকভাবে আমাকে ভ্যাটের তারপরে নিবন্ধনটা যে নিয়ে কোনো নিতে ব্যবসা হবে। শুরু করার আগে আমাকে ভ্যাট নিবন্ধন করতে যদি হবে। ভ্যাট নিবন্ধনটা আমি না নিই, তাহলে আমার সেই ব্যবসাটা বৈধতা পাচ্ছে না, এবং এটার জন্য আমাকে আইনি কিছু কনসিকুয়েন্স আমাকে ফেস করতে হবে, ভোগ করতে হতে পারে। এটা এই হলো একটা জায়গা। আরটা হলো সঠিকভাবে ভ্যাট দিব। সঠিকভাবে ভ্যাটটা কি, যে ভ্যাট আইন অনুযায়ী ভ্যাটটা হলো একটা স্বনির্ধারণী পদ্ধতি। ভ্যাট অফিসাররা আপনাকে ভ্যাট হিসাব করে ঠিক করে দিবে না, আমি নিজেই ঠিক নিজেই করব। নিজেরটা হিসাব করবে যে আমি এত বিক্রি করেছি, আমার এত এখানে ভ্যাট হয়েছে, এর মধ্যে আমি প্রিভিয়াসলি এত দিয়ে আসছিলাম, সেটা আমি অ্যাডজাস্টমেন্ট নিলাম, বাকি এতটুকুন আছে এটা আমি গভর্নমেন্টকে পে করলাম, করে আপনি আপনার রিটার্নটা অনলাইনে সাবমিট করে দিলেন, এবং অনলাইনই করতে করে দিলেন। আচ্ছা, আমি জাস্ট আরেকটা ছোট জিনিস জানতে চাই যে সাধারণ যারা দোকানদার আছেন তাদের মধ্যে লেখাপড়া ওইভাবে জানাটা অনেকে করতে পারেন, হয়তো চাকরি করতেন। প্রশ্ন হচ্ছে এই মানুষগুলো যে অনলাইনে কি করে দিতে হয় না হয়, এটা কি খুব জটিল? এটা খুব সহজ একটা বিষয়। মৌলিক এগ্রিকালচার প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আপনার অব্যাহতির আওতায় আছে, তাদেরকে নেওয়া লাগবে না। আচ্ছা, তার মানে ধরেন এই যে আমরা বাজার করতে যাচ্ছি, যে শাক কাঁচা বাজার বা তার এই নিবন্ধন দরকার নাই। রাইট, অন্যদেরকে নিবন্ধন নিতে হবে যদি 30 লাখ টাকার উপরে তার ট্রানজাকশন, বার্ষিক যদি ট্রানজাকশন থাকে। সে যদি চিন্তা করে তার যে ব্যবসার সাইজ তাতে 30 লাখ টাকার উপর হবে, তাহলে তাকে নিতে হবে। আচ্ছা, 30 লাখ নিবন্ধন নিলে তার লাভ কি আর লস? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। আপনার লাভ কি? প্রথম হলো নিবন্ধন না নিলে তার লস অনেক। আচ্ছা, কিরকম লস হলো সে ব্যবসাটাকে বড় করতে পারবে না।
কেমনে বড় করতে পারবে না, সে সরকারকে কোনো সাপ্লাই দিতে পারবে না, কোনো জায়গায় নিবন্ধিত তালিকাভুক্ত হতে পারবে না, আচ্ছা, মানে সে অনেকগুলো কাজ করতে পারবে না ভ্যাট রেজিস্ট্রেশন না থাকলে, টেন্ডারে পার্টিসিপেট করতে পারবে না, ব্যাংকে প্রতিষ্ঠানের নামে ব্যাংক লোন পাবে না, তো এরকম অনেকগুলো কাজ করতে পারবে না, ফলে তাকে নিবন্ধন নিতে হবে। আরেকটা বেনিফিট আছে নিবন্ধন নিলে, সেটা হলো সে আগে যে ভ্যাটগুলো দিয়ে আসছে ওই ভ্যাটটা ফেরত পাবে, আচ্ছা, রিফান্ড পেতে পারে। এখন যিনি নিয়ম মানেন না তার ক্ষেত্রে আগের পার্ট পরের পার্ট, আগে বিশেষ করে আগের পার্টগুলো লায়াবিলিটিসও তার কাছে চলে আসে। ফলে এমন হতে পারে যে রেয়াত নিয়ে যদি আপনি ব্যবসা করতেন তাহলে হয়তো 5 টাকা দেওয়া লাগতো, কিন্তু রেয়াত না নেওয়ার কারণে আপনার এইটা কয়েক গুণ বেড়ে যেতে পারে, জরিমানা টরিমানা সহ হয়তো 4-5 গুণ হয়ে যেতে পারে, 25 টাকাও হয়ে যেতে পারে লায়াবিলিটিস, আবার ইন্টারেস্ট আছে। তো এই সব মিলিয়ে ট্যাক্স লায়াবিলিটিসটা তখন অনেক বড় হয়ে যায়। এটা তার জন্য একটা বড় কনসিকুয়েন্স। দেখা যাবে যে 5 বছর ব্যবসা করলো, 5 বছর পরে আমরা অডিট করে তাকে ধরলাম, ধরার পরে এমন একটা ফিগার আসলো যে এই ফিগারটা তার বিজনেস ভ্যালুও না, রাইট, কারণ সে তার লায়াবিলিটিস নিচ্ছে এবং আগের জনের লায়াবিলিটিসও নিচ্ছে, সাথে আবার ইন্টারেস্ট নিচ্ছে, সাথে জরিমানা নিচ্ছে। রাইট। তো এই ক্ষেত্রে যেটা হয় যে দোকান মালিকেরা বিশেষ করে তারা ভ্যাটটাকে খুব ভয় পান, তো তাদের এই ভীতিটা দূর করবার জন্য আপনারা কি ব্যবস্থা দিন? ভ্যাটটা যে কোনো ভীতিকর বিষয় না, এটাই তাদেরকে বোঝানোর জন্যে, এবং ওইটার জন্য আমাদের প্রতিপাদ্যটা যে সময় মতো নিবন্ধন নিন, সঠিকভাবে ভ্যাট দিন। আমি আমার আইন অনুযায়ী যদি সময় মতো নিবন্ধনটা নেই এবং ওই যেটা স্বনির্ধারণী পদ্ধতি, আমার হিসাব নিকাশটা যদি আমি সঠিকভাবে করি, সেখানে যদি আমার ভিন্ন কোনো চিন্তা ভাবনা না থাকে যে কি করে 2 পয়সা ভ্যাট হাইড করা যায়, ইভেট করা যায়, হ্যাঁ, তাহলে আর এখানে ভীতির কোনো অবকাশ নেই এখানে। তাহলে সেই ভীতি থেকে মুক্ত হওয়ার জন্য প্রথমত হলো আমি যেই অংশটুকু নিয়ে ব্যবসা করি এই ব্যবসার জন্য আমার আইন কতটুকু অ্যাপ্লিকেবল সেটা আমাকে জানতে হবে, পাশাপাশি মানতে হবে। এই জানা এবং মানা, এই দুইটা যেখানে প্রপারলি ইমপ্লিমেন্ট হবে সেখানে ন্যূনতম ভয়ের কোনো কারণ নেই। তারপরে যদি কোনো ভয় ভীতি থেকে থাকে সেটার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা সেটা সেন্সিটাইজ করছি। আমরা এখন ডোর টু ডোর যাচ্ছি যে কেউ যদি নাও বোঝে তাকে কি করে বোঝাতে হবে, সে কোন জিনিসটা জানতে চায়। আমরা দপ্তর ভিত্তিক যেরকম সেবা কেন্দ্র করেছি, এখন আমরা মার্কেট টু মার্কেট ঘুরে বেড়াই, আচ্ছা, পোস্টম্যানের মতো। ওকে, এখন আর পোস্ট মাস্টারের ভূমিকায় নাই, লাইক এ পোস্টম্যান আমরা ডোর টু ডোর যাচ্ছি, আচ্ছা, প্রতিটা অফিসারদেরও দোকানে পাঠাচ্ছি, যাচ্ছেন, তাদেরকে বলছে যে এইভাবে কাজ চেষ্টা করছি, আমরা চেষ্টা একটু করছি আগে বলছিলেন যে অনলাইনে ভ্যাট দেবার ব্যবস্থা আছে, বা উনি প্রতি বছরের ওনার যে ভ্যাটের কার্যক্রমটা সেটা অনলাইনে উনি সাবমিট করতে পারেন। এই যে অনলাইনে সাবমিট করতে পারেন, এটা কি সহজ সাবমিট করাটা? ইটস ভেরি সিম্পল। যদি কেউ অনলাইন প্র্যাকটিস করে, এটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে আপনি আপনার ফেসবুকটা যে চালাতে পারছে, জি, এটা অনেক কঠিন কাজ। এটা এত সিম্পল, যদি কেউ সে অনলাইনে ঢুকতে চায়, তাহলে অনলাইনে ঢুকতে গেলে আপনার একটা অনলাইন সাপোর্ট লাগে, কিছু হার্ডওয়্যার লাগে। এটা আমাদের অনেক ছোট ছোট ব্যবসায়ী যারা, ওনাদের নেই, ওইটা কেন্দ্রিক একটা ভীতি থাকে এটা। তো এই বিবেচনায় আপনার অনলাইনে রিটার্ন সাবমিশনটা এখনও 100% বাধ্যতামূলক করা হয়নি, অপশনাল রাখা হয়েছে। আমরা সেন্সিটাইজ করছি, তো যে একবার এইটার মজাটা বুঝতে পারছে তারা অনলাইনে যাচ্ছে, এবং আল্লাহর রহমতে আমাদের অনলাইন রিটার্ন সাবমিশন রেজিস্ট্রেশন তো 100% এখন অনলাইন। আচ্ছা, আপনার ঘরে বসে আপনার রেজিস্ট্রেশন নিতে পারছেন, আপনাকে আর ভ্যাট অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, রেজিস্ট্রেশনটা 100%। Okay. আর রিটার্নটা যেহেতু অনেকেরই সেই সক্ষমতাটা নেই, এটা আবার কেউ কেউ আছে যে আপনার নিজে করতে পারছে না, কমার্শিয়াল কোনো একটা কারো দোকানে support যে নিয়ে করাচ্ছে। আমাদের প্রত্যেকটা ভ্যাট অফিসে একটা করে সেবা বুথ রয়েছে। আচ্ছা, আপনি যদি নিজেও সাবমিট না করতে পারেন, মাস শেষে যদি আপনি সেখানেও যান যে আমারটা সাবমিট করে দেন এবং আমাকে একটু শিখিয়ে দেন, জি, এটার জন্য আমরা প্রস্তুত। মানে সেই লোক আপনাদের আছে, এটার জন্য মানে এলে উনি সারা দেশে আমার হয়ে আছে। করে দিবে। প্রত্যেক দেশে আছে। আমি দ্বিতীয় যে মেসেজটা দিতে চাই যে সারা বাংলাদেশের প্রত্যেকটা যে কোনো ভ্যাট অফিসে যে জি, একটা ভ্যাট দাতা যদি এই সহযোগিতাটুকু আপনারা না পান ওই সেবা বুথ থেকে, জি, সোজা কমিশনারের রুমে যান, তাকে যে ইনফর্ম করেন, কমিশনারের রুম খোলা। আচ্ছা, এটা আমরা নিশ্চিত করব। আর কোনো একটা কমিউনিটি যদি চায় যে ঠিক আছে, আমি একটা বাজার সমিতি একটা মার্কেট আছে, বা ধরেন আমি বসুন্ধরা এটা city। একটা চেম্বার বডি, তারা যদি চায় যে তাদের ঘরে যে লেসনটা দিতে হবে, আচ্ছা, তাদের সমিতির অফিসে গিয়ে বসে just ভাই আপনি যে কোনো ভ্যাট অফিসকে সেটা ইনফর্ম করেন যে আপনারা একটা এক্সপার্ট পাঠান, আমার লোকজনগুলোকে আজকে একটু বুঝিয়ে দিয়ে যান। আজকে আপনার মাধ্যমে অন এয়ার সবাইকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখলাম, এটার জন্য আমরা এটা তো প্রস্তুত। দারুণ ব্যাপার। কারো যদি ফেসবুক থাকে, জি, তার মানে একটা স্মার্টফোন আছে, জি, তাহলে তাকে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই, সে নিজেই পারবে।
এখন ট্যাক্সকে একটু ভয় পায় সবাই, আমিও ভয় পাই, আপনিও ভয় পান, সবাই একটু ভয় পায়। আপনাদের তো টিউটোরিয়ালও করা আছে, অনেক টিউটোরিয়াল আপনারা করা হ্যাঁ, আছে, দেখেছি যে- manual আছে। জি। আপনার ভ্যাট অফিসে যে যদি একবার দেখে নেয় আচ্ছা, তাহলে তাকে আর দ্বিতীয়বার অন্য কারোর কাছে যাওয়া লাগবে না। আর ক্যালকুলেশনগুলো অটোমেটিক্যালি হয়, আপনার ফিগারটা একবার input দিলে পরে বাকি দিলে চলে আসে অটোটা সবকিছু। হয়ে যায়। আচ্ছা। ফলে আপনার প্রত্যেকেই আপনার নিজেই অনলাইনে করতে পারবে। আর 2 নম্বর হলো এই যে সপ্তাহ চলবে, ভ্যাট সপ্তাহ চলছে, এই ভ্যাট সপ্তাহে প্রত্যেকটা কমিশনার থেকে মার্কেটগুলোতে যাওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে টিম করে, যে তাদেরকে যা রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া। আচ্ছা, ফলে- আপনারা গিয়ে নিজে রেজিস্ট্রেশন হ্যাঁ, করে হ্যাঁ, দিচ্ছেন, দিয়ে ল্যাপটপ নিয়ে যাচ্ছে, ওইখানেই? আচ্ছা, প্রিন্টার নিয়ে যাচ্ছে সাথে, ওকে, করে সাথে প্রিন্ট দিয়ে দিচ্ছেন। দিয়ে দিচ্ছে, তার ইউজার আইডি পাসওয়ার্ড তাকে দিচ্ছে, তাকে শিখাই দিয়ে আসছে। আরে বাহ, ফলে এখন আপনার সার্ভিসটা মোটামুটি অ্যাভেলেবল। আপনার এই জন্য আরেকটা বলি, আমাদের কিন্তু রিটার্ন সাবমিশন এখনও ম্যান্ডেটরি করা হয় না, বাট রিটার্ন সাবমিশন মোর দেন 90% অনলাইনে হয়। আর 2 নম্বর হলো পেমেন্ট 100% অনলাইনে হয়, বাহ, রেজিস্ট্রেশন 100% অনলাইনে হয়। খুব বেশি পিছিয়ে আছি তা না, যারা ভয় পাচ্ছেন তারা আসলে ভিতরে না ঢুকে সামনে থেকে ভয় পাচ্ছেন। ট্যাক্স যেহেতু একটু নিজের পকেটের টাকা চলে যাবে, এটাকে একটু ভয় পাওয়াটাই স্বাভাবিক। বাট একবার শুরু করে দিলে তারপরে তাদের ভয়ের কোনো ইস্যু থাকবে না। অ্যাবসলিউটলি। খুব চমৎকার, খুব ভালো লাগলো আজকে আপনাদের সাথে কথা বলে। জনাব মোহাম্মদ জাকির হোসেন, মহাপরিচালক, মূল্য সংযোজন, কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, এবং জনাব মোহাম্মদ শামসুল ইসলাম, কমিশনার কাস্টম এক্সাইজ ভ্যাট, কমিশনারেট, ঢাকা উত্তর। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর মাথায় এতদিন জট বেঁধেছিল, সেটা মোটামুটি খুলে গেল। তবে একটা জিনিস আপনাদের কাছ থেকে আজকে খুব পরিষ্কারভাবে বুঝলাম, যে আমরা যারা বিভিন্ন রকম দোকানে ব্যবসা করছি বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছি, এই যে ভ্যাটের টাকাটা, এই যে নিবন্ধন করা, সঠিক সময়ে নিবন্ধন করব এবং যথাযথভাবে ভ্যাট দেব, এটা যদি করতে পারি তাহলে আমাদের কোনো ঝামেলা নেই, কোনো চিন্তা নেই। যারা আমাদের ব্যবসা করেন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি তারা অত্যন্ত ধার্মিক এবং ধর্মপরায়ণ মানুষ। তাহলে সরকারের যে হক, সেটা সরকারকে বুঝিয়ে দেয়া, এটা আমাদের সবার পবিত্র দায়িত্ব। সরকারের আমানত সরকারের কাছে পৌঁছাক এবং আমরা সময় মতো নিবন্ধন করি, সঠিকভাবে ভ্যাট দিই। ভালো থাকবেন সবাই।